ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন সাবেক সচিব ও হাইকমিশনার মোফাজ্জল করিম। আরও যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের দুজনকেই। মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেটি হচ্ছে আমরা জানি যে প্রথম যে আমাদের যে শিরোনামটি যে বিএনপি বলছে যে সংবিধান পরিবর্তন হবে কিনা সেটি আসলে নির্বাচিত সরকারই সিদ্ধান্ত নেবে এবং অন্তর্বর্তী সরকারকে জনগণ মানবে না দীর্ঘদিন। আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে বিএনপির এই দাবি কতটা যৌক্তিক, এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে যে এই বিবৃতির মধ্য দিয়ে কি আসলে বিএনপি অন্তর্বর্তী সরকার তারা কি আসলে এক ধরনের মুখোমুখি অবস্থানে যাচ্ছে কিনা, কি মনে করেন? আপনি শেষ করাটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আমি একটা জিনিস বুঝতেছি না যে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, এইটা তো দীর্ঘ 15 বছর বিএনপি যে গ্রাউন্ডটা তৈরি করেছিল গত সরকারকে আনপপুলার করার জন্য, সেই গ্রাউন্ডের উপরেই তো ভিত্তি করে এই ছাত্র গণ অভ্যুত্থান হলো। তা এখন অভ্যুত্থান সফল হওয়ার পরে বিএনপির প্রতি এই অ্যান্টাগনিস্টিক রিলেশন কেন সরকার এবং এই ছাত্র সমন্বয়ককে? দেখেন, এক ছাত্র সমন্বয়ক বলেছে যে এক স্বৈরাচারকে হটিয়েছি আর এক স্বৈরাচারকে বসানোর জন্য। এটা ডেফিনেটলি এটা বিএনপিকে ইঙ্গিত করা হয়েছে। তো এই যে বিএনপির প্রতি অ্যাটিটিউড, এটা কেন? বিএনপির গড়া সেই ভিত্তির উপরেই তো এই গণ অভ্যুত্থানটা হলো। দেখেন, আমরা যখন 5 তারিখ যখন অভ্যুত্থান সফল হলো, আমরা ভেবেছিলাম যে বড় জোর 7 তারিখের মধ্যে তারেক রহমান ফিরে আসবে, বড় জোর। কিন্তু দেখা গেল যে জেলখানা থেকে কনভিক্ট ক্রিমিনালরা বের হয়ে আসতেছে, কিন্তু তারেক রহমান আসতেছে না। তখনই কিন্তু আমার মনে একটা সন্দেহ জাগছে, কি ব্যাপার, এই বুঝিয়াউল লাশে তো তারেক রহমান থাকবে, কিন্তু তিনি আসলেন না। এবং পরবর্তীকালে আমরা দেখলাম যে আপনার আনসারুল্লাহ বাংলা টিমের চিফ, তাকে ছেড়ে দেওয়া হলো। জামাত শিবিরের যে নাসির, খুব বহুল আলোচিত, তাকে ছেড়ে দেওয়া হলো। বিভিন্ন সন্ত্রাসী সুইরের আসলামকে ছেড়ে দেওয়া হলো। সবই ছেড়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারেক রহমানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসতেছে না। তার মানেটা কি? এইটা কি এরকম? মানে আমার কাছে সন্দেহ লাগতেছে, এটা কি সেই 111 এর -2 থিওরি, যে মানে মাইনাস বিএনপি মাইনাস আওয়ামী লীগ তারপরে একটা নতুন কিছু, এরকম কিছু নাকি? এইটা যদি হয় তাহলে কিন্তু মারাত্মক ভুল করবে অন্তর্বর্তীকালীন সরকার, আমি এটা বলছি। এখন দেখেন, এই যে সংস্কারের কথা বলে আপনি ভুল জায়গায় আসি, সেটা হলো যে সংস্কার, ধরেন সংস্কার, অনেকগুলো সংস্কার করা হোক, হ্যাঁ, এখন নির্বাচিত পার্লামেন্ট যদি সেটাকে র্যাটিফাই না করে তাইলে তো এরা বিপদে পড়বে। পার্লামেন্টকে তো র্যাটিফাই করতে হবে, তাই না? আমি যেটা মনে করি সেটা হচ্ছে সংস্কার একটা বিষয় করা উচিত, সেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা। নির্বাচন কমিশন এবং নির্বাচনী ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচন হয়ে তারপরে একটা ইলেক্টেড গভর্নমেন্ট যদি রিফর্ম করে, বিভিন্ন মাহবুব কামাল, একটু থামিয়ে যদি বলি যে আমরা কিন্তু দেখেছি যে এরই মধ্যে সংবিধান সংশোধনের কমিটি করা হয়েছে। সেই আমার প্রশ্ন ছিল আপনার কাছে আরেকটা, যে আসলে নির্বাচিত সরকারই আসলে সংবিধান পরিবর্তন করতে পারে, বিএনপিরই দেবে আসলে কতটা যৌক্তিক? আমরা দেখেছি যে অন্তর্বর্তী সরকারও বা বিভিন্ন মহল থেকেও দাবি উঠেছে যে সংবিধান সংস্কার করা জরুরি। সেই ব্যাপারে আসলে কিছু বলবেন কি? না না, এটা আমাদের কনস্টিটিউশন পারমিট করে না। এটা আমাদের কনস্টিটিউশন পারমিট করে না। আপনি সংবিধান যে সংস্কার করবেন, এইটা ধরেন ফর এক্সাম্পল আপনার নেক্সট ইলেকশনে বিএনপি ইলেক্টেড করুন অথবা অন্য যে কোনো একটা দল ইলেক্টেড করুন, তো তাদের মানে তাদেরকে তো এটার সাথে কোইনসাইড করতে হবে তাদের অ্যাটিটিউড, তাই না? তারা হলে তো তারা এটা র্যাটিফাই করবে না, বা এটাকে তারা পার্লামেন্টে পাস করবে না, তাহলে তো নাল ভয়েড হয়ে যাবে। এইটা তো শুনেন, এইটা তো প্রথম কথা হচ্ছে, এইটা তো প্রেজেন্ট গভর্নমেন্ট তো কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না। এটা নানা রকম সবাই তো বলতেছে এটা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট না। তারপরে একটা আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট যদি কনস্টিটিউশনে হাত দেয়, এইটা তো খুবই দুঃখজনক। আমার কথা হচ্ছে যে আপনারা সংস্কার করেন, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের সংস্কার, নির্বাচনী ব্যবস্থার সংস্করণ করেন, যেটা দ্যাট উইল পেভ দি ওয়ে অফ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। দ্যাট ইজ ইউর ডিউটি। আপনি এত লং লিস্ট, এত কেন? এটা সন্দেহ হওয়াটাই স্বাভাবিক যে ইউ আর ট্রাইং টু প্রলং ইউর টেনিউর। আপনারা আপনার টেনিউরকে প্রলং করতে চাচ্ছেন, এইটা সন্দেহ হওয়াটা খুবই স্বাভাবিক। ফলে এই সন্দেহ বা সমন্বয়করা বলতেছে যে এক স্বৈরাচার বিদায় করে আরেক স্বৈরাচার বসাবো, তার মানে কি আপনার -2 থিওরিতে যাচ্ছেন? ইট উইল নট বি ওয়াইজ। কারণ বাংলাদেশে আপনার বিএনপি মানে অ্যারাউন্ড 35% পাবলিককে রিপ্রেজেন্ট করে। এত বড় একটা দলকে আপনি মাইনাস করে দিচ্ছেন। হ্যাঁ, আওয়ামী লীগও 35% রিপ্রেজেন্ট করে, কিন্তু আওয়ামী লীগ আজকে ব্যাক ফুটে, আওয়ামী লীগের নানা অপকর্ম, ঠিক আছে আওয়ামী লীগ বাদ দিলাম,
কিন্তু আপনি বিএনপি কে তো আপনি মাইনাস করতে পারবেন না এই 35% যে আমার মনে হয় যে বিএনপিরও অপকর্মের দিকে আসলে কিছু ইঙ্গিত রয়েছে। আমি নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে আরো। মোফাজ্জল করিম, আপনার কাছে যেতে চাই, কি বলবেন এই প্রস্তাব বা মির্জা ফখরুলের এই বক্তব্য, বিএনপির এই বক্তব্যের পর? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলি, এই একটুক্ষণ আগে, মাত্র 15-20 মিনিট আগে আমি কিন্তু গ্রাম থেকে এসেছি। গ্রামে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পুরনো আমার সমবয়সী যারা, তাদের সঙ্গে অনেকক্ষণ আজকে দিনটা কাটিয়েছে। গ্রাম বলতে আমি সিলেটের কুলাউড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গ্রামের কথা বলছি। তো আমি গতকালকে রাত্রেই সিলেটে পৌঁছেছি। তো এই প্রসঙ্গে গ্রামের লোকদের সঙ্গে আলাপ আলোচনা করে আমি তাদের যে চিন্তার সঙ্গে পরিচিত হয়েছি, তাদের যে অভিব্যক্তি সংগ্রহ করতে পেরেছি, সেটা আগে একটু সামান্য ধারণা। তারা কিন্তু, আমার অভিমান হচ্ছে যে ছাত্র জনতার যে আন্দোলন এবং তার ফসল, এর প্রতি তারা সম্পূর্ণ শতকরা 100% দেখলাম সবাই সাংঘাতিক সন্তুষ্ট ও সমর্থন। তারা সবাই অত্যন্ত কাতর ছিল, পীড়িত ছিল, উৎপীড়িত ছিল পূর্ববর্তী সরকার। অতএব এই পরিবর্তনটাকে তারা খুবই স্বাগত দেন। সেখান থেকে আমি আপনার প্রশ্নের জবাবে বলতে চাই, বর্তমান সরকার যে যাই করুন না কেন, সাধারণ মানুষ, যার সামান্য একটা পরিচয় আমি দিলাম, সাধারণ মানুষ কি মনে করে সেটা দেখা উচিত। সাধারণ মানুষ কিন্তু তাদের সমর্থন পুরোপুরি দিয়েছে এই সরকারের প্রতি, অন্তর্বর্তীকালীন সরকার। যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের, বিপ্লবের ফসল। এখন আমার প্রিয় সাংবাদিক বন্ধু, পুরনো বন্ধু মাহবুব সাহেব যেটা বললেন, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কতগুলো সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করার কিন্তু উপায় নেই। রাতারাতি তো তারা কালোকে সাদা আর সাদাকে কালো করতে পারেন না। কতগুলা মৌলিক বিষয় রয়েছে, তার মধ্যে সংবিধান হচ্ছে না নাম্বার 1, 1 নম্বর। সংবিধানের পরিবর্তন, বিশেষ করে সংবিধানের মৌলিক পরিবর্তন করার কোনো ক্ষমতা কোথাও দেওয়া আছে কিনা কোন সরকারকে, আদার দেন আমাদের পার্লামেন্ট ছাড়া? এটা ওনার প্রশ্ন। এটা কিন্তু একটু বিবেচনা করে দেখার দাবি রাখে। আমি বলবো এটা ঠিক একটা আরেকটার কিন্তু, মানে মাহবুব কামাল সাহেবের বক্তব্য আর আমাদের বর্তমান সরকারের ভূমিকা, এই দুইটা একেবারে পরস্পর বিরোধী নয়। এই জন্য বলবো দুজনের লক্ষ্য কিন্তু একটা, লক্ষ্য হচ্ছে দেশটাকে একটা গণতন্ত্রের পথে নিয়ে আসা। এই পথে নিয়ে আসার ব্যাপারটাতে ভূমিকা আমাদের বর্তমান সরকারের হয়তো একরকম, সেটা সকলের কাছে, যেমন মাহবুব কামাল সাহেবের কাছে বা অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য মনে নাও। আমি এখানে আরেকটা তৃতীয় মাত্রা যোগ করছি, সেটা হচ্ছে যে আমি মাহবুব কামাল সাহেবের কথাটাও যথার্থতা আমি লক্ষ্য করছি, আর অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রয়োজনীয়তা এবং সেই প্রয়োজন বোধে তারা যে পদক্ষেপ নিচ্ছেন সেটাও আমি দেখছি, তার মধ্যেও যথার্থতা আছে। তবে আমি তৃতীয় মাত্রা যেটা যোগ করবো সেটা হচ্ছে জনগণ কি চাচ্ছে সেটা একটু বুঝবার চেষ্টা করব। জনগণ কিন্তু তাদের কোনো এই ব্যাপারে কোনো বুৎপত্তি বা কোনো পাণ্ডিত্য, কোনো গভীর অভিজ্ঞান ইত্যাদি প্রকাশ করেছেন। তারা বলছেন যে আমরা গণতন্ত্র চাই এবং দেশের শান্তি শৃঙ্খলা চাই। শেষ কথাটা এটা বলি, এই পর্যায়ে আমি এই বলে শেষ করব, শান্তি শৃঙ্খলার ব্যাপারে কিন্তু আজকে লক্ষ্য করলাম জনগণের মধ্যে যথেষ্ট উষ্মা দেখা দিয়েছে এবং তারা রীতিমতো তাদের একটু মানে
কেমন যেন একটা আমি বুঝতে পেরেছি মোফাজ্জল করিম, যেটা হচ্ছে মির্জা ফখরুল আজকে বলছিলেন যে জনগণ আসলে দীর্ঘদিন এই সরকারকে মানবে না। নিশ্চয়ই আরো নানা বিষয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করব। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আবারও নিশ্চয়ই কথা হবে। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটা বিরতি, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে আমার সাথে যুক্ত আছেন মোফাজ্জল করিম এবং মাহবুব কামাল, দুজনকে আবারও স্বাগত বিরতির পর। মোফাজ্জল করিম, আপনাকে দিয়ে এবারে শুরু করতে চাই, যেটি হচ্ছে যে পাকিস্তানের যে সংবাদ মাধ্যমগুলো তারা বলছে যে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন যে সরকার এসেছে, সেই সরকার আসার পর আসলে সম্পর্ক নতুন মোড় নিয়েছে এবং পাকিস্তানি কূটনীতিকরাও বলছেন যে আগে বাংলাদেশ কর্মকর্তাদের সাথে বৈঠক করতে যেই সমস্যা বা যে বাধার সম্মুখীন হতে হতো, এখন সেটি হচ্ছে না। এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা তারা বলেছে যে আসছে যেই জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হতে যাচ্ছে, সেখানে সাইডলাইনে ডক্টর ইউনূস এবং শেহবাজ শরীফের মধ্যে বৈঠক হতে পারে। এই বৈঠকের সম্ভাবনা কতটুকু সেটি আমি জানবো, পাশাপাশি এও জানবো যে আসলে এই যে ব্যাপক পরিবর্তন এসেছে বলে বলা হচ্ছে, এটি আসলে ইতিবাচক নাকি আসলে নেতিবাচক দিকে যাচ্ছে, মানে হচ্ছে কি আসলে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে? দেখুন, কূটনীতিতে কোনো সম্পর্কই একেবারে চিরস্থায়ী একই রকম থাকবে এমন কোন কথা। কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো সূর্যালোক, এগুলা কি বলে, কখনো বজ্র ইত্যাদি থাকতে পারে। তো পাকিস্তান আর বাংলাদেশের সম্পর্ক যেটা, এটা কোনো কালেই এবং কোনো কারণেই খুব একটা উষ্ণ ছিল না, থাকার কথা নয়। কারণ বাংলাদেশের জন্ম হয়েছে এই পাকিস্তানের দুষ্কর্মের জন্য। সেই কারণেই গত আধা শতাব্দী জুড়ে ৭১ থেকে শুরু করে অদ্যাবধি পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উষ্ণ হয়নি বা হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এর মধ্যে এর একটি অন্যতম প্রধান কারণ ছিল যে মুক্তিযুদ্ধের সময় যে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেটি আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ এবং দেশবাসী সেই নেতৃত্ব মেনে নিয়ে মুক্তিযুদ্ধে শরিক হয়েছে। অতএব পাকিস্তান চেষ্টা করেও কোনোদিন সম্পর্ক উন্নয়ন করতে পারেন। আর অদ্যাবধি আওয়ামী লীগ সরকার অন্তত গত ১৫-১৬ বছর যাবৎ তারা সেই মুক্তিযুদ্ধের যে নীতি ছিল, পাকিস্তান বিরোধিতা বা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ সংঘাত, এর থেকে বের হয়ে আসতে পারেন। আমি একটু আগে বলেছি যে কূটনীতিতে কোনোদিনই কোনো সম্পর্ক একই রকম থাকবে এটা আশা করা যায় না। এটা কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে অবস্থার পরিপ্রেক্ষিতে একটু একটু অদল বদল হতে পারে। বর্তমান সরকার যে পাকিস্তানের উদ্যোগ, আমি মনে করছি এটা জঙ্গি সরাসরি কেউই জানি না আমরা, না আমার ধারণা পাকিস্তানি উদ্যোগটা নিয়েছে যে যাক, এতদিন পরে যখন সরকার পরিবর্তন হয়েছে, তাহলে বর্তমান নতুন সরকারের সঙ্গে আলাপ আলোচনা শুরু করে হয়তো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা যেতে পারে। কোনো দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা খারাপ কিছু নয়, হতেও পারে। পুরনো ক্ষত যেটা, সেটাতে হয়তো একটু প্রলেপ লাগানোর চেষ্টা করা যেতে পারে। সেই চেষ্টার ফল কি হবে আমরা দেখি। এই আসন্ন জাতিসংঘ সম্মেলন যেটা, এটাতে যে উভয় দেশের মধ্যে একটা সংলাপের সাইডলাইন টক প্রত্যেক দেশের সঙ্গে করে, এটা নতুন কিছু নয়, আগেও হয়েছে, শেখ হাসিনার আমলেও হয়েছে, বেগম খালেদা জিয়ার আমলেও হয়েছে, তার আগেও হয়েছে। তো এবার যেটা, সেটাতে আসলে কি দাঁড়ায় আমরা দেখি। এটা দূষণীয় কিছু নয়, কূটনীতিতে হতে পারে। এবং সাইডলাইনে কথা হলে পরেই যে বাংলাদেশ একেবারে পাকিস্তানের ছায়াতলে গিয়ে আশ্রয় নিবে বা পাকিস্তান যে সম্পূর্ণভাবে সে নতজানু হয়ে যাবে তা মৌলিক কতগুলো বিষয় আমি জাস্ট শেষ করে নিয়ে একটা কথা বলে, মৌলিক দিয়ে একটা বিষয় আছে। পাকিস্তানকে অবশ্যই স্বীকার করতে হবে ৭১ মুক্তিযুদ্ধের সময়ের আগে এবং মুক্তিযুদ্ধের সময়ে তাদের যে ভূমিকা ছিল পাকিস্তানে এবং যে অ্যাকশন ছিল, সেটা রং ছিল, ভুল ছিল, এবং সেই ভুলটা স্বীকার করতেই হবে যে ভাই করবেন। এবং
বাংলাদেশের যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে, সেগুলোর জন্য দুঃখ প্রকাশ। জি, মাহবুব কামাল কি বলবেন? আমি মোহাম্মদুল ভাইয়ের শেষ কথাটা ধরে আমি বলি যে পাকিস্তানকে অবশ্যই তাদের ৭১-এর কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাইতে হবে। প্রথম কথা, তারা এখন পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই। ২ নম্বর কথা, আমাদের যে পাওনাগুলো আছে পাকিস্তানের কাছে, সেগুলো তো তারা আমাদের ফেরত দেয় নাই। যে কতগুলো মৌলিক জিনিস আনরিজলভ রেখে পাকিস্তানের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশনটা করার দরকারটা কি? আমি তো ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে জাতিসংঘে সাইডলাইনে আলোচনা হবে আপনার মোদির সাথে ডক্টর ইউনূসের আলোচনা হবে, কিন্তু আমরা দেখছি এখন যে না, আলোচনা হচ্ছে শাহবাজ শরীফের সঙ্গে। এটা খুব দুঃখজনক। এই কারণে দুঃখজনক আমি বলছি, পাকিস্তানের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো করার খুব একটা তাগিদ আমাদের নেই। এটা হাজার মাইল দূরের একটা দেশ, এটা আমাদেরকে দেওয়ার মতো তাদের কিচ্ছু নাই। হ্যাঁ, ওরা নিজেরাই একটা দরিদ্র দেশ হিসেবে পরিচিত, একটা ফেইল স্টেট হিসেবে পরিচিত বিশ্বে। তাদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন আমরা কি আদায় করতে চাই, আমি তো এটা বুঝলাম না। বরং ইন্ডিয়ার সাথে আমাদের যে একটা সম্পর্ক, এই যে ইন্ডিয়ার যে বিগ ব্রাদারলি এই যে অ্যাটিটিউড আমরা জানি, সেইটা কিভাবে সলভ করা যায়, আমরা ইন্ডিয়ার সাথে কিভাবে মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক করতে পারি, সেই ডিপ্লোমেসিটা তো আমাদের করা দরকার। এবং সেই জন্য আপনার জাতিসংঘের সাইডলাইনের মোদির সাথে আলোচনা করা উচিত ছিল, এটা হওয়া উচিত, কিন্তু তা হচ্ছে না। এখন দেখেন, আমার এটা খুব দুঃখ লাগে যে পাকিস্তান আমাদেরকে 24 বছর শোষণ করলো, পাকিস্তানের 71-এ আমাদের এত লোককে মেরে ফেললো, এত নারী ধর্ষণ করলো, ইত্যাদি করলো, তাদের সাথে আমাদের বন্ধুত্ব করতে হচ্ছে। এই যে এটা কি বলবো, দিস এ ট্র্যাজেডি অফ হিস্ট্রি। আমি বলছি না পাকিস্তানের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন করা যাবে না, অবশ্যই করা যাবে, কিন্তু সেইটা তো আমাদের একটা লজিক্যাল গ্রাউন্ড থাকতে হবে। হ্যাঁ, ওরা নিঃস্বার্থ ক্ষমা প্রকাশ করবে যে হ্যাঁ আমরা যা করছি ভুল করছি এবং তোমরা আমাদের কাছে নিয়ে যাও। এক্ষেত্রে আওয়ামী লীগ সরকার পতনের পর আরেকটি বিষয় বোধহয় সামনে এসেছে যে পাকিস্তানের পক্ষ থেকেও আসলে আগ্রহটা বেশি দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, না, ওরা খুশি মানে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দলটি ক্ষমতাচ্যুত হয়েছে এবং তারা একেবারেই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তো ফলে এটা তো তাদের একটা বাই ডিফল্ট তাদের একটা প্লেজার, ইটস এ প্লেজার ফর দেম যে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ এখন নাই বাংলাদেশে। সুতরাং তারা তো এটা চাইবেই। আমি তো কতগুলো জিনিস দেখতেছি পাকিস্তানের, হ্যাঁ, তো ফলে তারা চাইবে। কিন্তু আমাদের স্টেট টু স্টেট যে রিলেশন, আমাদের তো কিছু বক্তব্য আছে, তাই না? পাকিস্তানের লোকজন কি করে, শাহবাজ শরীফ কি করে, ইট লিটল ম্যাটার্স। আমরা কি বলতেছি দ্যাট ম্যাটার্স। হ্যাঁ, সেটা আমাদের আমরা আমাদেরকে কি দেওয়ার কি আছে পাকিস্তানের যে আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে তাদের সাথে রিলেশন করার জন্য? যাদের সঙ্গে সাইডলাইনে কথা বলার জন্য অনেক হেড অফ দি স্টেট আছে, অনেক হেড অফ দি কান্ট্রি আছে, হ্যাঁ, যারা আমাদেরকে সহযোগিতা করতে পারে, যারা আমাদেরকে নানাভাবে করতে পারে, তাদের সাথে আমরা কথা বলবো। ইন্ডিয়ার সাথে, মোদির সাথে কথা বলবো। আমাদের যে সমস্ত প্রবলেম আছে, তিস্তা বলেন, বর্ডার ম্যানেজমেন্ট, এই যে বর্ডারে খুন হচ্ছে, হ্যাঁ, এই বর্ডার ম্যানেজমেন্ট কি হবে, আমাদের ট্রেড ডেফিসিটের কি হবে, আমাদের তিস্তা চুক্তির কি হবে, আমাদের যে চুক্তিগুলি আছে এখন সেগুলি কি এটা তো কন্টিনিউ করা যায় না, এটা কিভাবে কি রিজলভ করা যায়, এগুলি নিয়ে আলোচনা হবে। আলোচনা হচ্ছে কে সাথে, শাহবাজ শরীফের সাথে, যেখানে এখানে আমাদের কোনো স্বার্থের কোনো সহ নাই। হ্যাঁ, কি বলে, মেটেরিয়াল স্বার্থ, একটা স্পিরিচুয়াল স্বার্থ থাকতে পারে, যে ওরা মুসলিম আমরা মুসলিম, একটা স্পিরিচুয়াল রিলেশন থাকতে পারে, নাথিং মোর দ্যান দ্যাট। এটার কোনো মেটেরিয়াল কোনো বেসিস নাই আমি বলবো। হ্যাঁ, ফলে এইটা কি আমি জানি না, আমাদের অন্তর্বর্তী সরকারের কি অ্যাটিটিউড, আমি তো এটা বুঝতে পারতেছি না। কারণ আমাদের অন্তর্বর্তী সরকারের কাউকে আমি 71-এর শহীদদের নিয়ে কথা বলতে দেখি না। হ্যাঁ, তারা আছে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের নিয়ে কথা। হ্যাঁ, এটাও এই 24-এ যারা মারা গেছে অবশ্যই তারা আমাদের সন্তান, এবং এটা খুবই নিন্দনীয় কাজ করছে গত রেজিম। বাট দ্যাট ডাজ নট জাস্টিফাই যে পাকিস্তানের এই যে লাখ লাখ লোক মারা গেল, এই যে ধর্ষিত হলো ইত্যাদি, পাকিস্তান যে অ্যাট্রোসিটি করলো 71-এ, সেটা নিয়ে আমরা কথা বলবো না। এটা তো হইতে পারে না। ইকুয়ালি করতে হবে। 71-এও যা হয়েছে সেটাও বলতে হবে, 24-এ যা হয়েছে সেটা বলতে হবে, কিন্তু আমরা একটা জিনিসকে আলাদা করে ফেলছি। তার মানেটা কি? ইউ আর ট্রাইং টু ডিভাইড দি কান্ট্রি। আপনি জাতিকে বিভক্ত করে ফেলতে চাচ্ছেন। এইটা তো হয় না। চিফ অ্যাডভাইজার জাতীয় ঐক্যের কথা বলছিলেন, প্রথম দিনই উনি বলছেন যে আমাদের সবচেয়ে বড় দরকার ঐক্য।
এটা কি ঐক্যের নমুনা? ইজ দিস দ্য সিম্বল অফ ইউনিটি? এটা 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 হইতে পারে না। আপনি যে ন্যাশনাল ইউনিটি আনতে গেলে আপনাকে সব মহলকে আপনাকে, হ্যাঁ শেখ হাসিনা ইজ নো মোর, আমরা চাই না সে ফিরে আসুন, এবং যারা ক্রাইম করছে গত কি বলে যে সরকারের আমলে তাদের বিচার হোক, সবকিছু হোক, কিন্তু এর মানে তো এই না যে আমরা একটা বিশেষ এজেন্ডাকে পার্সু করতে যাব। এটা তো হয় না। বুঝতে পেরেছি আপনার কথা। আমরাও জি নিশ্চয়ই আরো আলোচনা হবে। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে, ফিরে এসে নিশ্চয়ই নানা প্রসঙ্গে আরো কথা হবে। সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটা বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে অনলাইনে যুক্ত আছেন মোফাজ্জল করিম এবং মাহবুব কামাল। মাহবুব কামাল, আপনার কাছে আমি যাব, কিন্তু তার আগে মোফাজ্জল করিমের কাছে আবারও যেতে চাই, যেটি হচ্ছে যে এক সপ্তাহের মধ্যে আসলে বিদ্যুৎ খাত নিয়ে যে বিশেষ আইন করেছিল আওয়ামী লীগ সরকার, সেটি তথ্য চায় পর্যালোচনা কমিটি, এবং তারা বলছে যে কাউকে ভয় দেখানোর উদ্দেশ্য নেই, কাউকে হয়রানি করার উদ্দেশ্য নেই। মোফাজ্জল করিম, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই ধরনের পদক্ষেপে বিদ্যুৎ খাত আসলে ক্ষতিগ্রস্ত হবে কিনা, বা প্রভাবটা আসলে কি পড়বে? দেখুন, বিদ্যুৎ খাত সম্বন্ধে আপনি প্রশ্নটা তুলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। জানেন, এই গত কিছুদিন কয়েক মাসে এখানে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন এনেছিল ওই আগের সরকার। তখন আমরা এটার মাজেজাটা বুঝতে পারিনি, ভালো না মন্দ। কি ব্যাপার যে আপনি একজন গ্রাহক, আমি একজন গ্রাহক, মাহবুব কামাল ভাই একজন গ্রাহক, আমরা চিরকাল অভ্যস্ত কি যে মাসান্তে একটা বিল আসবে এবং সেই বিলটা পরিশোধ করতে, বিলটা মিটার দেখে, বিদ্যুতের মিটার দেখে সেটা অঙ্ক কষে তারা দেবে, এটাই চলে আসছে। হঠাৎ করে ওনারা বললেন কি যে না, আপনাদের কাছে আমরা অ্যাডভান্স হিসাবে আপনার টাকা জমা দিবেন এবং সেটা মিটারে আমরা হিসাব করে কেটে বলবো যে আপনার এতদিনের মধ্যে তাড়াতাড়ি করে আরো এত টাকা জমা দেন, নাহলে কিন্তু লাইন কেটে দেবে। এই পদ্ধতি চালু হয়ে, এটাতে কিন্তু গ্রাহক হিসাবে আমরা সম্পূর্ণ অন্ধকারে, কি জন্য কি কাটলো, কত টাকা দিলাম, কিভাবে কাটলো, এই সমস্ত জটিল হিসাব নিকাশ আমরাই বুঝতে পারি না, সাধারণ গ্রাহকের কথা বাদই দিলাম। তো এই জন্যে এখানে অনেক অভাব অভিযোগের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপারটিতে হস্তক্ষেপ করেছে, দেখছেন। আমি মনে করি এটা একটু গভীরভাবে দেখে, এটা পর্যালোচনা করে এই সরকার একটা নিরপেক্ষভাবে একটা ওই আমাদের কাছে তথাকথিত বিশেষজ্ঞ সাহেবদের বিশেষ আইন কানুন নিয়ম কানুন একজন সাধারণ গ্রাহক গ্রহণযোগ্য নয়। জি ধন্যবাদ। মাহবুব কামাল, আপনার কাছে একই প্রশ্ন থাকবে, পাশাপাশি কুইক রেন্টালের যে বিষয়টি আমরা যেটি দেখেছিলাম, যে আসলে বিশেষ আইন করে আসলে যেগুলো দেওয়া হয়েছিল, এগুলো মহা অন্যায় করেছে। এটা মহা কুইক রেন্টাল নিয়ে যা হয়েছে এটা ভাষা প্রকাশ করবে, এটা মহা অন্যায়। দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, দ্যাট ইজ বিসাইড দ্য পয়েন্ট। এখন কি, এখন আমাদের বিদ্যুৎ পরিস্থিতিটা কি সেটা আমাদেরকে অ্যাসেস করতে হবে, ওগুলির বিচার হবে, যারা যারা অন্যায় করছে বিচার হবে। হ্যাঁ, কিন্তু ওইটাকে প্রভিডেন্ট পর্যন্ত তো আমাদের এখনকার প্রবলেমটা আমরা বুঝতে পারবো না। এখন তো আমি খবর পাচ্ছি যে আমরা ঢাকা শহরে এটা বুঝতে পারতেছি না, গ্রামাঞ্চলের মানুষ তো লোডশেডিং এ অস্থির হয়ে গেছে, কোথাও তো মানে বিদ্যুৎই নাই। এখন দেখেন এই যে জিনিসগুলো, মানে আমরা বিদ্যুৎ পরিস্থিতি কিভাবে আমরা ট্যাকেল করবো, আমরা নিজেরা তো কতগুলো প্রবলেম তৈরি করতেছি। যেমন ধরো মাতার বাড়ি নিয়ে কথা উঠছে যে এটা দেখি অনেক বেশি টাকা খরচ করে করা হয়েছে, যেটা ইত্যাদি ইত্যাদি। কিন্তু জাপান বলতেছে যে হ্যাঁ বেশি টাকা হয়েছে, কিন্তু এটা প্যাকেজ প্রোগ্রাম কারণে বেশি টাকা, সেটা কিন্তু আপনারা বলতেছেন না। এরকম করলে কিন্তু আমরা উইথড্র করবো, জাপান বলতেছে। তারপর ধর রূপপুর প্রকল্প, বলা হলো যে শেখ হাসিনা ঘুষ দিয়েছে ইত্যাদি, পরে তো রাসায়ন কর্তৃপক্ষ তো বললো যে না, এই ধরনের কোনো ইয়ে হয় না, এই ধরনের কোনো মানে হওয়া সম্ভবই না। তো এখন ধরেন যে আমরা তো ব্লেম গেম করে তো লাভ হবে না। আমাদের কথাটা হচ্ছে যে আমরা যে সমস্ত প্রবলেম গুলো নিয়ে সাফার করতেছি সেগুলি কিভাবে সলভ করা যায়, বিদ্যুৎ পরিস্থিতি কিভাবে উন্নত করা যায়। হ্যাঁ, এমনিতে ধরেন আদানি টাকার জন্য চাপ দিচ্ছে, উপকে টাকার জন্য চাপ দিচ্ছে, তারপরে যদি মানে ওরা বুদ্ধি বন্ধ করে দেয়, মাতার বাড়ি যদি মানে ফাংশনাল না হয়, রূপপুর প্রকল্পের ভবিষ্যৎ যদি অনিশ্চিত হয়ে যায়, তাহলে আমরা যাবোটা কোথায়? আমাদের তো এই প্রবলেমগুলো এগুলি নিয়ে তো পলিটিক্স করার কোনো দরকার নাই। এগুলি হচ্ছে আমাদের কতগুলি সলিড নিড গুলো আমাদেরকে এমন ভাবে হ্যান্ডেল করতে হবে যে যাতে আমরা
এই জিনিসগুলি ইয়ে করতে পারি, মানে এই আমাদের লাইফ যাতে কমফোর্টেবল হয়। আমাদের লাইফ যদি কমফোর্টেবল না হয় তাহলে আমরা আদর্শ দিয়ে কি করবো? আদর্শ দিয়ে ধুয়ে পানি খাবো নাকি? আমাদের লাইফ কমফোর্টেবল করতে হবে। লাইফ কমফোর্টেবল থাকার একটা বড় শর্ত হচ্ছে আপনার বিদ্যুৎ, এবং বিদ্যুৎ না থাকলে লাইফ অর্ধেক হেল হয়ে যাবে, অর্ধেক। ফলে এই জায়গাটা কিভাবে গত সরকারের আবার যে সমস্ত অনিয়ম হয়েছে, কুইক রেন্টাল নিয়ে আরো নানা রকম কতগুলি মানে কোম্পানি বিশেষ সুবিধা নিছে, আইন করা হয়েছে যে এগুলির বিরুদ্ধে মামলা করা যাবে না। এগুলি অবশ্যই এগুলিকে হ্যান্ডেল করতে হবে এবং এগুলি ট্রিট করতে হবে, দোষীদেরকে বিচার করতে হবে। কিন্তু দ্যাট ডাজ নট জাস্টিফাই যে এখন আমাদের ওরা দোষ করছে বলে এখন বিদ্যুৎ নাই ওদের ঘাড়ে চাপাই দিব, যে ওরা এই পরিস্থিতি রেখে গেছে বলে আমরা পারতেছি না। পাবলিক উইল নট অ্যালাউ দিস এক্সকিউজেস। মাইন্ডলি পাবলিক এই এক্সকিউজ এটা শুনবে না। পাবলিক দেখবে তার ফ্যান ঘুরতেছে কিনা, তার টিভি চলতেছে কিনা, তার ফ্রিজ চলতেছে কিনা, রাতে গান শুনতে পারতেছি না কিনা টেলিভিশনে, এগুলি পাবলিক দেখবে। পাবলিক দেখবে না যে হাসিনা এগুলি এই জঞ্জাল রেখে গেছে কারণে বিদ্যুৎ পাচ্ছি না, এইটা তারা দেখবে না। দে উইল নট লুক ব্যাক, দে উইল লুক ফরওয়ার্ড। পাবলিক কখনো লুক ব্যাক করে না পলিটিশিয়ানদের মতো। পলিটিশিয়ানরা দে লুক ব্যাক, পাবলিক ডু নট লুক ব্যাক, পাবলিক অলওয়েজ লুক ফরওয়ার্ড। তো এই জিনিসটা তো আমাদের বুঝতে হবে। এই জিনিসগুলো না বুঝলে তো গভর্নমেন্ট আনপপুলার হয়ে যাবে। আমরা চাই না এই গভর্নমেন্ট আনপপুলার হোক, আমরা চাই না। কিন্তু গভর্নমেন্ট যদি নিজে থেকে নিজেকে আনপপুলার করে তাহলে তো কিছু করার থাকবে না। ফলে আমি বলি যে বিদ্যুৎ খাতটা এটা একটা প্রায়োরিটি দিয়ে এইটাকে এই বিদ্যুৎ খাতটাকে ভালো রাখতে হবে। এবং কি বলে যে এমন কোনো কাজ কথা বলা যাবে না, করা যাবে না যাতে যারা আমাদেরকে কি বলে যে আমাদের যে অর্থনৈতিক সহযোগী যারা তারা খেপে যায়। তারাও যেন আসলে জাপান অসংখ্য ধন্যবাদ। কি বলে যে আমরা উইথড্র করে দিব যদি এই ধরনের কথা হয়। হ্যাঁ, কারণ তো জাপান তো আমাদের একটা বুঝতে পেরেছি ধরনের আপনার মাহবুব কামাল, একদম বুঝতে পেরেছি যে আমাদের হাতে একদম সময় কম। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের সাথে সংবাদ সম্প্রসারণে আজকে সময় দেওয়ার জন্য। আর এই ছিল সালাম স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকুন।